Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 9টা। আদরবাবু স্কুলে চলে গেছে ওর টাইমেই, বাট আমার আজকে খুব চোখ লেগে আসছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। অভিষেক গতকাল রাতে মৌসুমী থেকে এসেছে, ওরও ফিরতে একটু লেট হয়েছিল, তারপরে গল্প করছিলাম, তো সেই জন্য এখন ঘুম ছাড়াতে একটু কফি নিয়ে বসেছি। এসে গেছো? হাতে কি? কে দিল? কোন আঙ্কেল? সুমনা আঙ্কেল। সুমন আঙ্কেল, আচ্ছা, থ্যাংক ইউ বলেছো? কে আনতে গেছিল তোমাকে আজকে? বাবা আর বুলু। ওরে বাবা, বোতল খুলে নাও। আজকে কি বললো? ম্যামকে খাতা দেখালে? কালকে যে সব কমপ্লিট করেছো হোমওয়ার্ক, ম্যাম কি বললো? ম্যাম বললো ভেরি গুড। তাহলে তোমার ভালো লাগলো ভেরি গুড শুনে? দুই ভাই বোনের স্নান কমপ্লিট। এবার বাবা বাড়িতে আসলে আদরবাবু আনন্দে যে কি করবে আর কি করবে না বুঝে পায় না। এখন উনি বাবার কাছে বুড়ুকে নিয়ে যাবেন নাকি কোলে করে। মোহর রানী লাঞ্চ করতে বসেছে। আদরবাবুর লাঞ্চ হয়ে গেছে। আজকে মোহরের লাঞ্চ হচ্ছে ডাল সেদ্ধ, আর ভাইয়া সাইকেল নিয়ে সামনে দিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মোহর রানী খালি একবার ডান দিকে তাকায় একবার বাঁ দিকে তাকায়, মানে ওর চোখও ভাইয়া সাইকেলের সাথে চারিদিকে ঘুরছে। এই রে, আদরটা সাইকেল চালাতে গিয়ে বুঝতে পারেনি বোনের পায়ের উপর দিয়ে চাকাটা চলে গেল। এবার এই প্রসঙ্গে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে কিরকম মা আমি, ভিডিও করতেই ব্যস্ত, ছেলেটা চাকাটা দিয়ে চলে গেল পায়ের উপর দিয়ে, আমি কিছু বললাম না বা আমি তখন আটকাইনি বা কিছু। ব্যাপারটা সেরকম নয়। আমি এখানে আদর মোহর দুই ভাই বোনেরই রিয়াকশনটা দেখার চেষ্টা করছিলাম। আদরের সাইকেল চালানোর স্পিড দেখে এটা আমি নিশ্চিন্ত ছিলাম যে যদিও বা ওর সাইকেলের চাকা মোহরের পায়ের উপর দিয়ে যায় তাহলে মোহরের খুব ব্যথা লাগবে না, কিন্তু ও রিয়াক্ট কি করে এবং ওর রিয়াকশনে বা ও আদরের যে সাইকেলটা নিয়ে চলে গেল বোনের পায়ের উপর দিয়ে, এই কাজটার জন্য ও কি ফিল করে বা ও কিরকম রিয়াক্ট করে। তো এই ঘটনাটা অবজার্ভ করে আমি যেটা বুঝলাম যে যে জিনিসটা আমি আদরের ক্ষেত্রেও দেখেছিলাম সেম জিনিসটা মোহরের ক্ষেত্রেও ঘটছে। মানে বাচ্চারা যখন এই 7-8 মাস বয়স থেকে নিজেরা বসতে শুরু করে, নিজেরা বসে নড়াচড়া করে অ্যাক্টিভিটি গুলো শুরু করে, তখন যে কোনো কিছু ব্যথা পাওয়া, ছোটখাটো ব্যথা পাওয়া, ছোটখাটো আঘাত পাওয়া, প্রচন্ড জোরে ব্যথা পেলে তো সেটা রিয়াকশন আলাদা হবে, সেটা বাদ দিয়ে বলছি, সামান্য সামান্য জিনিসে ওরা যে রিয়াক্ট করে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইম ওরা রিয়াক্ট করে বড়দের দেখে। মানে যখন আদর ওর পায়ের উপর দিয়ে সাইকেলটা নিয়ে চলে গেল, তখন যদি আমি চিৎকার করে উঠতাম, আহারে মেয়েটা ব্যথা পেয়ে গেল রে, মোহর কিন্তু সিচুয়েশনটা বুঝে ওঠার আগেই কেঁদে দিত। যেহেতু আমরা কোনো রিয়াক্ট করিনি, সেক্ষেত্রে মোহর কিন্তু ব্যথাটা ফিল করেনি, কারণ ওর অত জোরে ব্যথাই লাগেনি, সেই জন্য ও কিন্তু কাঁদেনি। ও হ্যাঁ, ও একটু ঘাবড়ে গেছিল যেটা কি হলো, বাট তারপরে ও কিন্তু নর্মাল হয়ে গেল। কিন্তু সেই জায়গায় আমরা রিয়াক্ট করে দিলেই কিন্তু ও চোখ দিয়ে জল বেরাতো, চিৎকার করে কাঁদতো। তো এটাই, সেই জন্য আমরা আহানের ক্ষেত্রেও কি করতাম, যখন ও নিজে নিজেই হাঁটা শুরু করলো, হামাগুড়ি দেওয়া শুরু করলো, টুকটাক যখন ব্যথা পেত, আমরা চাইতাম যে মনে হতো গিয়ে ধরি বা বলি ব্যথা পেলি নাকি, কিন্তু আমরা ওয়েট করতাম যে ও নিজে থেকে বলুক বা ও নিজে রিয়েলাইজ করুক যে ব্যথাটা পেলে ও কতটা পরিমাণ ব্যথা পেয়েছে এবং কতটা রিয়াক্ট করার মতো ব্যথা পেয়েছে। এটা না করলে ও কিন্তু খুব ছোট ছোট সামান্য জিনিসেই রিয়াক্ট করা, মানে কান্না করা, চিৎকার করে এই জিনিসগুলো শুরু করে দিত, এবং এইটা করতে করতে ও অভ্যস্ত হয়ে যেত। তারপরে ও যখন বড় হয়েও সেম জিনিসটা করতো, তখন কিন্তু আমরা আবার ওর এই রিয়াকশনে বিরক্ত হতাম যে সামান্য একটু লেগেছে, এত যে ঘ্যান ঘ্যান করে বাচ্চাটা। আজ এসে কিন্তু আদর ওর ব্যথা যদি পায়, যতটুকু যত পরিমাণ ব্যথা লেগেছে সেরকমই রিয়াক্ট করে এবং সেভাবেই আমাদের এসে বলে। সামান্য সামান্য যেগুলোতে কিছুই হয়নি
সেই ব্যথাগুলো কিন্তু ও নিজে ইগনোর করতে বা সহ্য করতে শিখে গেছে। যাই হোক, স্নান খাওয়া দাওয়া করে বাবার সাথে একদান চেস খেলে তারপরে শিবম দাদা এসেছে। এখন বিকেল বেলা, তাই সবাইকে আম কেটে দেওয়া হয়েছে। শিবম দাদা আর আদর দাদা দুজনে মিলে তো বুনুকে খুব সে আম খাওয়ালো, তারপরে দুজনে মিলে খেলতে চলে গেছে। এখন বুনু নিজে হাতে আম খাওয়া শুরু করেছে, খাচ্ছে কম চটকাচ্ছে বেশি। দুজন মিলে খেলছিল, আরেকজন দাদা এসেছে। এবার তিনজন মিলে সমস্ত খেলনা নামিয়ে খেলা শুরু করেছে। এরপরে একটু রোদটা পড়লে তারপরে সবকটা মিলে যাবে পার্কে। ফ্রিজে অনেকগুলো দুধের প্যাকেট জমেছে, তাই ভাবছি 2 প্যাকেট দুধ ফাটিয়ে ছানা করে ছানার কাবাব বানাই। দুধগুলোর ইউটিলাইজেশনও হয়ে যাবে, তার সাথে সাথে আমার কালকের আদরের টিফিন নিয়েও আর ভাবতে হবে না। সেই জন্য ফার্স্টেই আমি ব্রাউন ব্রেড ছিল ফ্রিজে, সেগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেব। ব্রেডের চারধার আর কেটে বাদ দিইনি, সব একসাথেই ঘুরিয়ে নেব। ছোট বাটিটাতেই ফার্স্টে দিয়ে ভাবলাম গ্রাইন্ড করি, তারপরে দেখছি ব্রেড বেশি হয়ে গেছে বাটির তুলনায়, তখন গ্রাইন্ড হচ্ছে না আর কেমন যেন মিক্সিতে একটা আওয়াজও করছে। ভয়ে ভয়ে বড় মিক্সি বাটিটা বের করে ওটাতে তারপরে সমস্ত ব্রেড ঘুরিয়ে ব্রেড ক্রাম্ব বানালাম। কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর এবার নিয়েছি একটা ফুড চপারের মধ্যে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ। আপনারা চাইলে আরো আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর সাথে দেব একটু পেঁয়াজ পাতা, একটু বেশি করে রসুন কুচি আর অল্প আদা কুচি। এবার ভালো করে সবগুলোকে একসাথে চপ করে নেব। এটা হাত দিয়েও করা যায়, বাট এই চপারগুলোতে টাইম কনজিউম হয় আর কি। হাত দিয়ে কুচি করতে তো অনেক সময় লেগে যায়, একটু কুড়েমির বুদ্ধি, আর কিছুই নয়। এদিকে দুধটাও ফুটে এসেছে। দুধ ফাটিয়ে ছানা করতে তো ছোটবেলা থেকেই জানি, তবে ইউটিউব দেখে একটা নতুন ট্রিক্স শিখেছি। ভাবছি আজকে সেটা অ্যাপ্লাই করেই দুধ ফাটিয়ে ছানা করব। 1 থেকে 2 চামচ মতন ভিনিগার আমি আগেই একটা ছোট বাটিতে আলাদা করে রেখেছি। এবার দুধটা উতলে এসছে, এখন এর মধ্যে ভিনিগারটা দিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি 15 মিনিট মতন। তাতে নাকি দুধটা ফেটে একদম ছানা হয়ে যাবে, জল আলাদা হয়ে যাবে। ইউটিউবে যেরকম ভিডিওটা দেখেছিলাম আজকে অ্যাপ্লাই করছি, করে দেখি কতটা কি কার্যকর হয়। হলো খেলা, সাইকেলটা বাইরে, সাইকেলটা বাইরে। 2 ভাই বোনও পার্ক থেকে চলে এসেছে, আর এদিকে আমার 15 মিনিট হয়েও গেছে। দেখি কি অবস্থা। হ্যাঁ, ছানা কেটেছে দেখে মনে হচ্ছে রেডিমেড রসমালাই। এবার এটাতে আমি বেশি করে ভিনিগারও দিতে পারছি না, পাছে টক হয়ে যায়। দেখি কিভাবে কি করা যায়। ট্রিক্স তো পুরোপুরি ফেল হলো, কিন্তু ছানাটা তো আমাকে কাটাতে হবে। দেখি এখন কি করি। ওভাবে তো হলো না, আবার হাফ লেবুর রস অ্যাড করলাম, তাতেও দেখছি ছানা কাটছে না। তারপরে গ্যাস কমিয়ে আধ ঘন্টা ধরে বসিয়ে রেখে দিয়েছি। এই যে এভাবে এখন সুন্দর ছানাটা কেটে গেছে। এবার এটাকে ছেঁকে ছানা আর ছানার জলটাকে আলাদা করে নেব। ছানার জলটা আলাদা করে নিয়ে এভাবেই ছাঁকনিতে কিছুক্ষণ ছানাটা রেখে দেব জল ঝরতে। জল ঝরে যতটা নিট ছানাটা পাবো ততটাই কাবাব করতে সুবিধে হবে। ছানার জলটা ঝরতে থাক, ততক্ষণে আমি 2 ভাই বোনকে ডিনারটা সারিয়ে ফেলি। মোহরের আজকে ডিনার হোমমেড সেরেলাক, আর আদরবাবু খাবে ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। উনি তো বললেন আজকে নাকি উনি নিজে নিজে খাবেন। মা আমাকে চামচ দাও, আমি চামচ দিয়ে নিজে হাতে খাবো। খুব ভালো কথা, অতি মঙ্গল ব্যাপার। এই যে নিজে খাওয়ার নমুনা, চামচ দিয়ে তো খাবারটা খেয়েছেই, সাথে চামচ দিয়ে জলও খাচ্ছে এখন বসে বসে। যাই হোক, এভাবেই ফেলে ছড়ে খেতে খেতে নিজে হাতে পরিষ্কার করে খেতে শিখবে। দুই ভাই বোন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি চটপট ছানার কাবাবটা বানিয়ে ফেলি। ছানাটা কি সুন্দর জল ঝরে গেছে দেখুন। এবার খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, যাতে লাম্পস না থাকে এবং যতটা স্মুথ করা যায় আর কি। যত স্মুথ করা যাবে ছানাটা ততটাই ভালো বাইন্ডিং হবে। ছানাটা মোটামুটি ভালোই ম্যাশ করা হয়ে গেছে। এবার এতে দেব চপ করা সমস্ত সবজি, নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বিট নুন। আর এটাকে বাইন্ডিং এর জন্য দেব ব্রেড ক্রাম্বস। ফার্স্টে যে করে রেখেছিলাম মিক্সিং জারে ব্রাউন ব্রেড গুলোকে গুঁড়ো করে, সেই ব্রেড ক্রাম্বস গুলো। আর সামান্য একটু ঝালের জন্য দেব গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি পুরোপুরি বাচ্চার জন্যই বানাচ্ছি, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করছি। আপনারা যদি বড়দের জন্য বানাতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন, আরো এটা টেস্ট বাড়বে। এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব।
পরিমাণ মতন ব্রেড ক্রামস অ্যাড করতে থাকবো, যাতে এটা খুব সুন্দর একটা মন্ড তৈরি হয়। মানে আটা মাখলে যেমন একটা সুন্দর মন্ড তৈরি হয়, সেখান থেকে আমরা লেচি কাটি, সেরকম ভাবে এই ছানাটাকে মেখে ওরকম একটা মন্ড তৈরি করব। এই দেখুন কি সুন্দর মন্ড তৈরি হয়ে গেছে, থালা থেকে পুরো আলাদা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি চেষ্টা করছি যেন সব লেচিগুলোই সমান পরিমাণের হয়, তবুও মানুষের হাত তো 19-20 হয়ই। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি শেপ দেব। আমি এখানে চ্যাপ্টা গোলাকার শেপ দিচ্ছি কাবাবের মতন। আপনারা চাইলে পুরো রাউন্ড করে বল শেপও দিতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের চয়েস। পাশে একটা ছোট্ট প্লেটে আমি কিছুটা ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি, প্রত্যেকটা কাবাবকে ব্রেড ক্রাম্পে কোট করব বলে। ব্রেড ক্রাম্পে কোট করার পরে কাবাবটা ভাজলে বেশ ক্রিস্পি হবে। এইভাবে আমি প্রতিটা কাবাবকে ব্রেড ক্রাম্পে কোট করে রেডি করে নেব। আমার মোটামুটি 2 প্যাকেট দুধ মানে 1 কিলো দুধের ছানা থেকে 10টা মতো কাবাব তৈরি হয়েছে। আপনারা যদি আরেকটু ছোট সাইজ করতে চান তাহলে আরেকটু বেশি হবে। আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রাম্পে কোট করার পরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, মোটামুটি 7 থেকে 8 দিন থেকে যাবে। তবে আমি এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখবো। তাওয়ায় সামান্য পরিমাণ তেল দিয়ে কাবাবগুলোকে 2 সাইডেই 20 মিনিট করে ভালো করে সেকে রেখে দেব। মেন এটা শ্যালো ফ্রাইও বলা যায় না, সেকে রাখাই বলে। এতে কি হচ্ছে, ভেতরের এক্সট্রা ময়েশ্চারটা যেহেতু পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটা আরেকটু লং লাস্টিং হয়। এরপরে আপনারা ফ্রিজ থেকে বের করে চাইলে ডিপ ফ্রাই করেও খেতে পারেন, আবার শ্যালো ফ্রাই করেও খেতে পারেন, বা চাইলে এমনিও মাইক্রোওয়েভে গরম করেও খেতে পারেন। মোটামুটি 20 মিনিট করে 40 মিনিট সেকে রাখার পরে আপনার কাবাব রেডি হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। এই কাবাবের রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইউটিউবের কমেন্ট বক্স অফ থাকলে ফেসবুক পেজেও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।